যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রোজিনার বিরুদ্ধে মামলা ভুলে ভরা, বলছেন আইনজ্ঞরা। দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের স্বপ্নযাত্রা থামছেই না। ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিখোঁজ মাদারীপুরের সেন্টুর খোঁজ মেলেনি এখনো। অজানা শঙ্কায় বেশ কয়েকটি পরিবার। এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। ভালো দাম পাওয়ায় আশা। আর্থিক লাভের পাশাপাশি বাড়ছে সুনাম। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধিনিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা। ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা। দেশটিতে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইনের জন্য হোটেলে বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত অনেকের যাত্রা। হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত। দিশেহারা সবাই গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তাও জানেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেট এবং রাজধানীর কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত সৌদিগামী প্রবাসী কর্মী। সৌদি সরকারের নতুন নির্দেশনায় দেশটিতে যেতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা। নতুন নির্দেশনার আগে যারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনের জন্য হোটেলের বুকিংয়ের ব্যবস্থা করেছেন তাও বাতিল করেছে সাউদি এয়ারলাইন্স। এ অবস্থায় অতিরিক্ত 60 থেকে 70,000 টাকা দিয়ে নির্ধারিত হোটেলে বুকিং দিয়ে নিশ্চিত করতে হবে সৌদি টিকিট। সৌদি আরব ফার্স্ট টাইম একবার হোটেল বুকিং দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, প্লাস ওই টাকা মাইর হয়ে গেছে। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না যে আপনি ওখানে যান আপনার কাজ হবে। 80,000 টাকা দিয়ে বুকিং দিছি, হোটেল, করোনা টেস্ট সব কিছু। এখন আইসা দেখি বিমান বাতিল। হোটেলে বুকিং না হওয়ায় যেতে পারেননি অনেক যাত্রী। এমন অবস্থায় চরম অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমার কোম্পানির ভিসা নিয়ে আসছে আজকে, কিন্তু আমার 15 বছরের কাটনিটা কি উপায় হইব আমি কোনো বুঝতে পারতেছি না। আমি কষ্ট মন চাইতে ভিসা মেরে যাইতে হবে। আমরা সব রেডি আছি, তারপরে আমরা এই যে কাল থেকে ভুক্তভোগী। সরকার পক্ষে দেখতো তাহলে মনে হয় জিনিসটা খুব তাড়াতাড়ি সফট হইতো। এদিকে কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সে বেলা বাড়লে টিকিটের জন্য প্রবাসীদের লাইন দীর্ঘ হয়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সাউদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 130 জনের মতো আমাদের ফ্লাইট মিস হয়েছে। তখন আমরা স্যারের কাছে বললাম, স্যার আমাদের করোনায় কি, আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। ফ্লাইট 2টা, ওদেরকে আমরা সহযোগিতা করতেছি, ট্রাই করতেছি সবাই মিলে যাতে সুবিধাভাবে করা যায় এগুলা। নতুন শর্ত আরোপের পর হজবরল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল জটিলতার কারণে বিমান 24 মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছেন নতুন করে সৌদিগামী কয়েক হাজার প্রবাসী কর্মী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোজিনা ইসলামের ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, রোজিনার কাছ থেকে কোনো গোপন নথি পুলিশ উদ্ধার করেনি, করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছ থেকে। অবিলম্বে এমন ভুয়া আর ত্রুটিপূর্ণ মামলা প্রত্যাহার সহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যম কর্মী ও ছাত্র সমাজ। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন আর কারাগারে বন্দিদশার পার হয়েছে 4 দিন। তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় শুক্রবারও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীর মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সংবাদকর্মীরা। বেগবান একটি ভূমিকা পালন করে পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদেরও শাস্তির আওতায় আনতে হবে। আপনার দপ্তরের ফাইল পাহারা দেবে কি আমার সাংবাদিক? রিপোর্ট করার জন্য আমার তথ্য দরকার, আমি তো এই ফাইল আনবো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উচিত এই মুহূর্তে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা। 1923 সালের উপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের সঙ্গে সঙ্গে সংবাদকর্মী সুরক্ষা আইনের দাবি জানান আন্দোলনকারীরা। এই মন্ত্রণালয়ের একজন গাড়ি চালকের যদি কোটি কোটি টাকা থাকে, সচিব, অতিরিক্ত সচিব, তাদের কি অবস্থা? সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটি ব্যবস্থা না করে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হবে। সমাবেশ থেকে রোজিনা ইসলামের হেনস্থার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানান বক্তারা। হুঁশিয়ারি দেন, আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচির। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু
আমরা হতে দেব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্যমন্ত্রী সচিবের অপসারণের দাবিতে সংহতি সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। একজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হলো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব তার পাশে দাঁড়ানো। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। দীর্ঘসূত্রিতা না করে অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে করা অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাছাড়া এই আইনটি সংবিধান এবং দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাংবাদিকরা এই মন্তব্য করেছেন। তারা বলছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি ভুলে ভরা। 100 বছরের পুরানো অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দেশের ইতিহাসে এই প্রথম কেউ বিচারের মুখোমুখি। সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেফতারের পর কি আছে এই আইনে, কেনই বা পুরানো আইনটি এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আইনটি বিশ্লেষণ করে বিশিষ্টজনরা বলছেন, যুদ্ধকালীন সময়ে গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো এই আইন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনস্বার্থে যদি আপনি কোনো তথ্য প্রকাশ করেন, আপনি সরকারি কর্মকর্তা বা যেই হন, আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে 2011 সনের। আরেকটু হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 501, 502 ধারা, যে কোনো সাংবাদিক যদি অপরাধ করেনও তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হবে না, তার বিরুদ্ধে সমন জারি হবে। এতগুলি সুবিধাজনক আইন সাংবাদিকদের জন্য থাকার পরেও 100 বছরের পুরনো আইন যারা ব্যবহার করে, তারা যেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন, আইনটি সংবিধান সহ অন্তত দুটি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে এজাহার আমি দেখেছি পত্রপত্রিকায়, সে এজাহার আইনের দৃষ্টিতে মোটেও টিকে না। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। সেটি হলো, এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে ইন রাইটিং। তাকে কিন্তু এজাহারে লিখতে হবে যে আমি সরকারের ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই এজাহার করিলাম। এজাহারের কথাও কিন্তু এই কথাটি নাই। তবে ভারত ও পাকিস্তানে এই আইনে যাদের সাজা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা। ভারতের মন্ত্রিসভার গোপন নথি ফাঁসের অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেও আদালতে তা টিকেনি। দিল্লি হাইকোর্ট বলেছেন, নথি ফাঁস হলে সেটাকে গোপন আখ্যা দিয়ে সাংবাদিককে দোষী করা যায় না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শিশু ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বখাটের সর্বোচ্চ শাস্তি দাবি। গ্রেফতারে তৎপর পুলিশ। করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি আক্রান্ত হওয়ায় খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। দলের শীর্ষ নেতারা বলছেন, এখন বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে পাওয়া সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। দায়িত্বশীল নেতারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা পরবর্তী জটিলতায় বেগম জিয়ার কিডনি ও হার্ট আক্রান্ত হয়েছে। উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে তার এই উন্নত চিকিৎসা, উন্নত সেন্টারে যেখানে সমস্ত কিছু ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, এটা এখানে নেই। এই অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না।
এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন, কিন্তু তারপরও স্বাস্থ্যবিধি মানতে নারাজ রোহিঙ্গারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং ক্যাম্প 2W করোনার সংক্রমণ বাড়ায় লকডাউন করা হয়েছে এই ক্যাম্প, তাই প্রবেশদ্বারে বসানো হয়েছে কড়া পাহারা আর যানবাহন চলাচল বন্ধে দেয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। প্রবেশদ্বারে কঠোর অবস্থান হলেও ক্যাম্পের ভেতরের দৃশ্য অন্যরকম। অবাধে ঘোরাফেরা করছেন রোহিঙ্গারা, দোকানপাট খুলে দিচ্ছেন আড্ডা, নেই স্বাস্থ্যবিধি বা মাস্ক ব্যবহার। আর তো গরম লাগে, সহ্য করি না করে আর মানে দূরাই পারি মানুষ বেশি যাবে এখন ইয়ান মুগমা মাছ দিতে হয়ে দিয়া না মানিল নেওয়ার। লকডাউন নিয়ে ক্যাম্পের মধ্যে নেই কোনো প্রচারণা, তবে ক্যাম্প ইনচার্জের দাবি রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে। পরিস্থিতিটা আরও বেশি খারাপ না হয় এটা আমরা ব্যবস্থা নিয়েছি। স্থানীয় কমিউনিটির মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সাথে সাথেই আমরা আইসোলেশনের একটা ব্যবস্থা করছি। লকডাউন কার্যকরে দায়িত্বে থাকা এপিবিএনের কর্মকর্তা জানালেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পে লকডাউন অব্যাহত থাকবে। আজকে থেকেই সেই 5টি ক্যাম্পে সর্বাত্মক লকডাউন সেটি কার্যকর করে যাচ্ছে। লকডাউন মানতে রোহিঙ্গাদের তো ধারণা দিচ্ছি এবং মাইকিং করছি আমরা, যাতে তারা এই লকডাউনের বিধিমালা তারা মেনে চলেন। শুক্রবার পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পগুলোতে করোনায় আক্রান্ত হয়েছেন 908 জন এবং এদের মধ্যে মারা গেছেন 13 জন রোহিঙ্গা। আর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 41,477 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও 6 লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোন আলাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন। ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে চীন। জরুরি মুহূর্তে টিকার সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতেই উপহার পাঠানোর এই সিদ্ধান্ত। তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি চীনা দূতাবাস। এর আগে 12 মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। সিনোফার্মের তৈরি ওই টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে। কোভিড পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় আরও 8 দিন বাড়ল বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধের মেয়াদ, যা কার্যকর থাকবে আগামী 31 মে পর্যন্ত। গতকাল ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরার ওপর চলমান নিয়ন্ত্রণ আগামী 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অবস্থানকারী যেসব বাংলাদেশি নাগরিক আখাউড়া আগরতলা সীমান্ত দিয়ে দেশে ফেরার অনুমতি পেতে চান তাদেরকে কোভিড নেগেটিভ সনদ জমা দিতে হবে। ভারতে কোভিড সংক্রমণ বৃদ্ধি ও করোনার ভারতীয় ধরনের বিস্তার ঠেকাতে গত 26 এপ্রিল থেকে সীমান্ত 14 দিনের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয় আরও 14 দিন। আগামী 23 মে সেই মেয়াদ শেষ হওয়ার আগে সীমান্ত বন্ধের সময়সীমা বাড়ানো হলো আরও 8 দিন। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘু চাপের সৃষ্টি হতে পারে। এটি কাল নাগাদ নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ইয়াস। এটি 26 থেকে 28 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। তবে এর আগেও তীব্র দাবদাহে পুড়েছে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় জমজমাট শরবতের ব্যবসা দেখলেও কিছুটা আঁচ করা যায় তীব্র গরমে কতটা নাজেহাল নাগরিক জীবন। প্রচণ্ড গরম পড়ছে, সে এখানে মনে করেন জানি এটা অস্বাস্থ্যকর, তো এছাড়া তো কোনো উপায় নেই। বাতাসে হিউমিডিটি নেই, এত গরম, এত তাপ, ঘামছি না, পানি ঝরছে না, তো সব মিলে অবশ্যই একটা অস্বস্তিদায়ক পরিবেশ। বাসায়ও খুবই গরম, খুব রোদ পড়া শুরু হয়, আমি গরমে খুবই অসুস্থ বোধ করি। গরমটা সহ্যের বাইরে বর্তমানে
রাত্রেও গরম, দিনেও গরম। তবে সহসায় তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস বলছে আসছে সপ্তাহ জুড়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণেই এ অসহনীয় দাবদাহ। তারা পূর্বাভাস দিচ্ছে এ সপ্তাহের মধ্যে উষ্ণতা আরও বেড়ে এই লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে আর ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। 22 তারিখের কাছাকাছি সময় সেটা লঘুচাপ হতে পারে। আর যদি লঘুচাপ হয় তারপর যদি সেটা আরও স্টেজ পরিবর্তন করে সেটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে ইয়াস নাম ধারণ করবে। পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। 26 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত হানতে পারে। ওমানের আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোকে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রায় 2,15,00,000 টাকা সহ পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। এর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আনসার, বিডিপি এবং পুলিশ সহ যারা এই প্রাকৃতিক দুর্যোগগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তারা সকলে প্রস্তুত রয়েছে, স্বাস্থ্য বিভাগ সহ। এবং জেলা প্রশাসন সার্বিকভাবে খেয়াল রাখছে ঘূর্ণিঝড়ের যে গতি প্রকৃতি। আমরা আশা করছি যে বরাবরের মতো আমরা এই জেলাতে এটি ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হব। ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন নোঙ্গর নামে একটি সামাজিক সংগঠন। এই মুহূর্তে শহরের শিমরাইল কান্দি তিতাস নদীর তীর এলাকায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যবাহী তিতাস নদীর তীরে। আপনাকে জানিয়ে রাখি, এই তিতাসকে কেন্দ্র করে একসময় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল সহ আশেপাশের এলাকায় কিন্তু বড় বড় হাট বাজার গড়ে উঠেছিল। জেলার যে 9টি উপজেলা আছে সেই 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার উপর দিয়ে কিন্তু এই তিতাস নদী বয়ে গেছে। তিতাস নদী কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে দখল আর দূষণের কবলে পড়ে কিন্তু অনেকটাই যে তিতাস নদীর যে পানি সেটি কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। সম্প্রতি সময়ে নদী খনন করার ফলে সেই থেকে কিছুটা তিতাসের সুরক্ষা হয়েছে। পাশাপাশি যে তিতাস নদীর যে তীর সংরক্ষণ এবং দূষণ রোধে এখানে যে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন নদী রক্ষা বিষয়ক নোঙ্গরের পক্ষ থেকে কিন্তু সম্প্রতি সময়ে বেশ কিছু কাজ করা হয়েছে তিতাস নদীর তীরে। বিশেষ করে তিতাস নদীর তীর সংরক্ষণের পাশাপাশি যে ময়লা আবর্জনা স্তূপ সেটি কিন্তু তারা নিয়মিতভাবে অপসারণ করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে নোঙ্গরের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় রাজঘাট ইউনিটের পক্ষ থেকে এখানকার তিতাসের নদীর তীর পরিষ্কার এবং সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি এখানকার যে তিতাসের তীরে যে ময়লা আবর্জনা, বিশেষ করে পলিথিনের কারণে নদীর তলদেশে যে পলি জমে যে সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু তারা অপসারণের চেষ্টা করছেন। তারা বলছেন যে গত 1.5 মাস যাবৎ করোনা ভাইরাসের প্রভাবের কারণে তারা তাদের কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এর প্রভাবে পরেই কিন্তু তারা আবারও নতুন উদ্যমী কিন্তু আবারও মাঠে নেমেছেন কাজ করার লক্ষ্যে। শুধু সেই কাজই নয়, তারা কিন্তু নদীর নিরাপত্তা বিষয়ক কাজ করছেন। বিশেষ করে যে যারা স্পিড বোটে চলাচল করছেন, লঞ্চে চলাচল করছেন এবং ইঞ্জিন চালিত বোটে চলাচল করছেন, সেই যাত্রীদের নিরাপত্তা সুরক্ষার জন্য নিশ্চিতের জন্য তারা কিন্তু প্রত্যেকটি নদ নদী এলাকায় গিয়ে কিন্তু প্রচারণা অভিযানও চালাচ্ছেন। বিশেষ করে নদী রক্ষা বিষয়ক সংগঠন নোঙ্গরের পক্ষ থেকে মেঘনা নদী, তিতাস নদী এবং আশেপাশে লঙ্ঘর নদী যে নদীগুলো আছে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রিক, সেই নদীগুলোতে কিন্তু তারা নানা সময়ে যাত্রীদের সুরক্ষার জন্য নৌ নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু তারা প্রচার অভিযান চালিয়েছেন। পাশাপাশি নদীর তীর সুরক্ষার জন্য তারা নদী পথে বিভিন্ন সময় নৌ র্যালি করেও কিন্তু জনগণকে সচেতন করেছেন যেন নদীর মধ্যে ময়লা আবর্জনা না ফেলা হয়, নদীর মধ্যে প্লাস্টিক জাতীয় যে পণ্যগুলো সেগুলো যাতে নদীতে না ফেলা হয়। পাশাপাশি নদী দখল করার যে প্রবণতা আছে, বিশেষ করে মাছের ঘেরের মাধ্যমে, সেগুলো কিন্তু অপসারণের জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে কিন্তু তারা বারবার আবেদন করেছেন এবং তারা সেই চেষ্টা কিন্তু এখনও অব্যাহত
রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে নদী রক্ষা বিষয়ে যে কাজ করছেন নোঙ্গরের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি শামীম আহমেদ, আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তারা কিভাবে এই নদী রক্ষা বিষয় নিয়ে কাজ করছেন। আপনারা তো দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া নদী রক্ষা বিষয় নিয়ে কাজ করছেন, বিভিন্ন বিশেষ করে যে নদী দূষণ রোধে আপনারা কাজ করছেন, সে বিষয়টি সম্পর্কে যদি আমাকে একটু বলেন। হ্যাঁ, আমরা আসলে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গর সারা দেশে নদী নিরাপত্তার জন্য কাজ করতেছি। আমরা নদীর যে দখল দূষণের যে ব্যাপারটা আছে এটা নিয়ে আমরা কাজ করতেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি। যেমন কিছুদিন পরে বর্ষা চলে আসলে যেমন নদীতে নৌকার পাশাপাশি স্পিড বোট চলবে, লঞ্চ চলবে। এইগুলোতে এখন কিন্তু স্পিড বোটে কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করা হয়। আপনারা জানেন যে এখানে করোনা ভাইরাসের শুরু হওয়ার পরে স্পিড বোট কিন্তু বন্ধ আছে, সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে, তারপরে কিন্তু স্পিড বোটগুলো চলছে এবং অতিরিক্ত যাত্রী তারা বহন করছে এবং অতিরিক্ত ভাড়াও আদায় করছেন কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই। এবং স্পিডগুলো এখনও পর্যন্ত লাইফ জ্যাকেটের যে ব্যাপারটা আছে এখনও নিশ্চিত করা হয় নাই। তারপর আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে তিতাস এবং মেঘনার যে অবস্থা, যেমন স্পিড বোটগুলো চলাচল করে এখানে প্রতি বছরই কিন্তু এখানে নৌ দুর্ঘটনা ঘটছে। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে যাতে মানুষজনের নিরাপত্তার ব্যাপারটা, জানমালের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করা হয়। এখানে যে নদীতে দেখছেন আপনি, এখানে যে মাছের যে ঘের করা হয়েছে, এখান থেকে আপনি দেখবেন যে বাদুগড় থেকে এদিকে মেড্ডা পর্যন্ত এরকম মাছের অনেক গ্যাট দেওয়া আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, পৌরসভার সঙ্গে কথা বলেছি, এটা কোনো প্রতিকার আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার সাথে হয়তো যোগ দেবো কোনো এক সময়। আমরা আপনাকে জানিয়ে রাখি তারা কিন্তু বলে যাচ্ছেন তারা তাদের প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই যে নৌ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌপথ চলাচল যে নৌপথ যে সংকুচিত হয়েছে সেটি সম্প্রসারণ করার জন্য তারা পানি উন্নয়ন অধিদপ্তর সহ পরিবেশ অধিদপ্তর বিভিন্ন দপ্তরে কিন্তু তারা যোগাযোগ রাখছেন। তো তারা বলছেন যে তাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীর থেকে সর্বশেষ। জেনিফার। ব্রাহ্মণবাড়িয়া থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। পদ্মায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, এ কারণে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে তাজা ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। সরবরাহের চেয়ে চাহিদা বেশির সুযোগে হাঁকা হচ্ছে চড়া দাম। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের মাওয়া আড়তে শুরু হয় হাঁকডাক। ছুটির দিনে ঢাকা ও আশপাশের জেলা থেকে পদ্মার ইলিশ কিনতে ছুটে আসেন ক্রেতারা। ইলিশ আসতেই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেচা কেনা চলে অন্তত 2 ঘন্টা। তবে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় সরবরাহ কম। এই সাইজের 2000 টাকা কেজি, 1800 কেজিও যায়। মাছের চাহিদা বেশি, কাস্টমার বেশি, দামও বেশি। চাহিদা অনেক বেশি হওয়ার কারণে পদ্মার ইলিশটার দামটা একটু তুলনামূলকভাবে অন্য ইলিশের চেয়ে বেশি। কিন্তু ক্রেতা বেশি হওয়ার সুযোগে ইলিশের বাজারে আগুন। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2100 টাকা কেজিতে, আর 800 থেকে 900 গ্রাম ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। ইলিশের যে দাম সেই দামে আমাদের কিনা সম্ভব না। 2100 টাকা কেজি ইলিশ, 4000, 5000, 6000 টাকা হালি, তো সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না। ক্রেতা অনেক বেশি, মাছের আগের তুলনায় দামটা অনেকটাই বেশি। আড়তের জায়গা কম হয়, ছুটির দিনে ক্রেতাদের সামাল দিতে হিমশিম অবস্থা। আড়তে যে জায়গা আছে সেই জায়গা আমাদের হইতেছে না। সরকারের কাছে অনুরোধ করতেছি জায়গাটা আমাদের একটু বাড়াই দেয়। আমাদের সমুদ্রের ঘাট 1 ঘন্টা হলো ঘাটটা সময়, জায়গা বাড়াই দিলে গাড়ি পার্কিং হয়। প্রাচীন মাছের এই হাটে 29 আড়ত ও 200 খোলা বিক্রেতা বিক্রি করছেন টনে টনে মাছ। আড়তদাররা বলছেন এই ইলিশের হাটকে কেন্দ্র করে অন্তত 5000 লোকের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়ন হলে কমবে ঋণ খেলাপি, পার পাবে না ইচ্ছাকৃত খেলাপি হওয়া ঋণ গ্রহীতা। বিশ্লেষকরা বলছেন নতুন আইন বাস্তবায়ন করা গেলে সুশাসন ফিরবে ব্যাংক খাতে। সানবির রূপলের রিপোর্ট। গেল 1 দশকে নানা অনিয়ম, দুর্নীতি, ঋণ খেলাপের ঘটনায় ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক সময় পুরানো আইনে অনিয়মের বিস্তৃত জালের ফাঁক গলে দোষীরা বের হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে মন্ত্রিসভা বৈঠকে আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ আইনে ইচ্ছাকৃত ঋণ খেলাপি প্রমাণ হলে বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকবে সম্পদ নিবন্ধন ও ট্রেড লাইসেন্সে। পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক কোনো পদেও থাকতে পারবেন না, রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাবেন না। ইচ্ছাকৃত ঋণ খেলাপি প্রমাণ হওয়ার 30 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আপিল করতে পারবেন। তবে কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্যাংক কোম্পানি পুনর্গঠন ও একত্রীকরণে বিধানও রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু আইন করলেই হবে না, বাস্তবায়নে প্রয়োজন কঠোর নজরদারি। এবার যে কোনো ব্যাংকের পরিচালক বা যে কোনো উইলফুল ডিফল্টের এগেনস্টেও সেই ক্রিমিনাল প্রসিকিউশনটা করা যাবে। এবং আরও ইম্পর্টেন্টলি এখানে আপনার মার্জার এবং অ্যাকুইজিশনের অপশন রাখা হয়েছে, যেটা আগের ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে ছিল না। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতে এই আইন বাস্তবায়ন করা গেলে ফিরে আসবে সুশাসন, ব্যাংকের ওপর আস্থা থাকবে জনগণের, আর সুফল মিলবে অর্থনীতিতে। যদি সত্যি সত্যি আমরা এই আইনটাকে বাস্তবায়ন করতে পারি এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের উপর চাপ প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই এই আইনের একটা ভালো ফলাফল কিন্তু আমরা পাবো। আমার মনে হয় এটা গভর্নেন্সের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। গেল বছরের শেষের দিকে মোট ঋণ 11,58,775 কোটি টাকার বিপরীতে খেলাপি ঋণই 88,734 কোটি টাকা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসের মধ্যেই ভাষাঞ্চলে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। দোকানপাটের পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক সুপার শপ, মাসের লেনদেন কোটি টাকার বেশি। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ইতালির রাজধানী রোমে শুক্রবার সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করেছেন নাগরিকরা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতির দাবি সরকারের। এরই মধ্যে আগামী সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ, আর 14 জুন থেকে রাজধানী রোমের 3টি বড় অঞ্চলে উঠে যাবে কড়াকড়ি। এদিকে সপ্তাহে শনি ও রোববার 35 বছরের কম বয়সীরাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ইতালীয় সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। G20 আয়োজিত গ্লোবাল হেলথ সামিটে প্রধানমন্ত্রী মারিও দ্রাগির অংশগ্রহণের বিরোধিতা এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার ইতালির রাজধানী রোমে ব্যাপক বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যেই দীর্ঘ 15 মাস পর সোমবার থেকে ইতালিতে শিথিল হচ্ছে বিধিনিষেধ। গেল বছর ফেব্রুয়ারি থেকে ইতালির বিভিন্ন শহর লকডাউনের কবলে ছিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 14 জুন থেকে রাজধানী রোম সহ লাৎসিও, লোম্বার্দিয়া এবং এমিলিয়া রোমানিয়া বিভাগ সাদা জোনে পরিণত হবে, অর্থাৎ সেখানে কড়াকড়ি থাকবে না। all'Unione Europea e Ursula von der Leyen e anche al governo italiano। এদিকে শনি ও রোববার ওপেন ডেতে 35 বছরের নাগরিকরাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমি সকল বাংলাদেশিদের বলবো, আপনারা যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতাভুক্ত হন, ফলে স্বাস্থ্য ঝুঁকি কমবে, প্রস্তুতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ইতালিতে ইতিমধ্যে রেস্টুরেন্ট, সিনেমা হল, জিমনেশিয়াম সহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে কমার্শিয়াল সেন্টারগুলো খুলে দেওয়ার নির্দেশনা রয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোকে বিনামূল্যে অন্তত 3 কোটি করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে আগামী 31শে মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার টিকা নিতে পারবেন বলে ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টিকা নিতে আগের তুলনায় আগ্রহ বেড়েছে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিশ্বে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন দেশকে কমপক্ষে 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় তিনি বলেন, বিশ্বে অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না, সেখানে কারো করোনার ভ্যাকসিন সংরক্ষণ করার অধিকার নেই। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 31শে মে থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার ভ্যাকসিন নিতে পারবেন ফ্রান্সে, যেটি আগে একটি নির্দিষ্ট বয়সসীমায় বাধা ছিল। টিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে আগের তুলনায় মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ অনেক বেড়েছে। আর সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে মানুষের মধ্যে ভয় আর কিছুটা শঙ্কা থাকলেও এখন নির্দ্বিধায় তারা
টিকা গ্রহণ করছেন। আগে মানুষের মনের মধ্যে যে ভয় আর শঙ্কা ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। প্রতিদিন আমাদের এই কেন্দ্রে টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ছে সাধারণ মানুষের। প্যারিসে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশিও আমাদের এই কেন্দ্রে টিকা নিতে আসছেন প্রতিদিন। এখন প্রায় 900 মানুষ এই কেন্দ্র থেকে টিকা নেন। টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। ভয় পাওয়ার কিছুই নেই, সবাই ভ্যাকসিন নেই, সুস্থ থাকি, নিরাপদ থাকি। অনেক ভয় ছিল যে কি হয় আসলে ডাক্তারদের এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর বুঝতেই পারিনি ভ্যাকসিন নিলাম কিভাবে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও টিকা গ্রহণের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। ফ্রান্সে প্রথম ডোজে টিকা নিয়েছেন 2,72 লাখেরও বেশি মানুষ, আর দ্বিতীয় ডোজে টিকা নিয়েছেন 94 লাখেরও বেশি মানুষ। বয়ার সংখ্যা দূর হওয়ায় এখন প্রতিদিনই কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে করোনার টিকা নেওয়ার জন্য দাঁড়াচ্ছেন সাধারণ মানুষজন। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে সুইডেন। দেশটিতে এ পর্যন্ত 10 লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়া প্রথম ডোজ টিকা নেওয়ার সংখ্যা 30 লাখের বেশি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রায় 1 কোটি জনসংখ্যার দেশ সুইডেন 21টি অঞ্চলে ভাগ করে বয়স এবং ঝুঁকি বিবেচনা করে টিকা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রক্রিয়ায় সুফল পাওয়ার পাশাপাশি নির্বিঘ্নে টিকাদান কর্মসূচি চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। দেশটিতে 30 লাখেরও বেশি মানুষ করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 40 ভাগেরও বেশি। এছাড়া ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষ এরই মধ্যে নিয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। বর্তমানে সুইডেন তার পরিকল্পনা মাফিক অনুযায়ী এগুচ্ছে। আশা করি গ্রীষ্মের মধ্যে আমরা সবাই করোনার টিকা পেয়ে যাব। কোনো রকম জটিলতা ছাড়া টিকা গ্রহণ করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আমি নিজে টিকা পেয়েছি, আশা করি সবাই সুইডেনে টিকা পাবে খুব শীঘ্রই এবং সারা দুনিয়ায় একদিন করোনা মুক্ত হবে। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ আগামী 1 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ সরকার। সুইডেনে দ্রুত চলছে টিকা কার্যক্রম, তবে এখনও বাড়ছে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। কুয়েতে যাওয়া নতুন শ্রমিকরা এখন থেকে 1 বছরের মধ্যেই তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন। দেশটির সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এর আগে মালিকানা পরিবর্তন করতে তাদের 3 বছর অপেক্ষা করতে হতো। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্রমিকরা 3 বছরের পরিবর্তে 1 বছরের মধ্যেই আকামা অন্য কোম্পানিতে পরিবর্তন করতে পারবেন। এতে করে প্রবাসী শ্রমিকরা নিজের যোগ্যতা, কর্মদক্ষতা এবং মেধা দিয়ে কর্মসংস্থান করতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েত সরকার ওদেরকে 1 বছরে নিয়েছে। তার মানে হলো এই, আমরা যারা কুয়েতে আসি বসবাস করি তারা প্রতি 1 বছর পরে আকামাটা ট্রান্সফার করতে পারবে। কুয়েত সরকারের যে নতুন আইন করছে 1 বছরের পরে খাওয়া দাওয়ার যে সুযোগ দিয়েছে, ওটার জন্য আমরা কুয়েত প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই এবং এই করোনা মহামারী পরিস্থিতিতে কুয়েতের সবাই কুয়েতের আইন মেনে চলবে। কুয়েতে বৈশ্বিক মহামারীর ফলে প্রায় 3.5 লাখ অভিবাসী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। এর মধ্যে 10 থেকে 12 হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক দেশে আটকা পড়েছেন। করোনার কারণে কুয়েতের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এ অবস্থায় শ্রমিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। কুয়েতে এ পর্যন্ত 2,94,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1700-এর বেশি মানুষ। সাতক্ষীরার বিষমুক্ত সুমিষ্ট হিমসাগর আম রফতানি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দেয়া বাজারজাতকরণের নির্দেশনা মোতাবেক হিমসাগর আম পাড়ার মধ্য দিয়ে বাজারজাত করা হচ্ছে। ঢাকার এনএইচবি কর্পোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনালের মাধ্যমে যুক্তরাজ্য, ইটালি, জার্মানি ও ফ্রান্সে রফতানির জন্য সাতক্ষীরার 6ঘরিয়া আম বাগান থেকে 4 মেট্রিক টন আম প্যাকেটজাত করা হয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট।
চলতি মৌসুমে সাতক্ষীরার 7টি উপজেলার 4,115 হেক্টর জমিতে 5,500 বাগানে 40,000 মেট্রিক টন আম আশা করছে কৃষি বিভাগ। প্রশাসনের নির্দেশ মতো 1 মে থেকে সাতক্ষীরায় গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। তবে শুক্রবার থেকে বাজারজাত করা শুরু হয় হিমসাগর আম। এরপর থেকে ল্যাংড়া ও সবশেষে বাজারে আসবে আম্রপলি আম। প্রায় 13,000 শ্রমিক এই আম উৎপাদনের সাথে জড়িত। গ্রেডিং করে ক্যারেট বা কার্টুন করে এখান থেকে ট্রাক নিয়ে নেওয়া হয়। এর আগে আমাদের যখন আম দেখা যায় একটা গাছে 3 মণ আম আসতো, এখন বর্তমানে সেই গাছে কমপক্ষে 5 মণের মতো আম আসে। নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক কৃষি বিভাগের মাধ্যমে 500 আম চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বায়ারদের সাথে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনকারী চাষিদের যোগাযোগ করিয়ে দেয়। রপ্তানিকারকের প্রতিনিধি সাতক্ষীরার আমের কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ করে জানান, 2800 টাকা মণ দরে আম কেনা হচ্ছে সরাসরি চাষিদের বাগান থেকে, যা বিদেশে বিমান ও অন্যান্য খরচ সহ বাংলাদেশি টাকা 1400 টাকা কেজি দরে বিক্রি হবে। ফরমালিন মুক্ত বিষমুক্ত আম থাকা দরকার, যেটা মানুষের জন্য যোগ্য, সেই ফলটাই তারা তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে এই বিষমুক্ত আম উৎপাদন করায় চাষিরা ভালো দাম পাচ্ছেন বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। আমাদের এই খামারিরা একটু দাম বেশি পেয়ে থাকে, তার কারণ ভালো মানের আম বিষমুক্ত আম তারা উৎপাদন করে। এই উৎপাদনের জন্য তারা বাড়তি কিন্তু দাম পেয়ে থাকে। পরিবেশ বান্ধব বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন কৃষি কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সোর্স অফ ইরিগেশন, যে পানির উৎস সেটা হতে হবে, এবং যে স্প্রে করার যে সিস্টেমটা, এগুলো। আমের ফলন ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে আর্থিক সুবিধার সাথে সাথে সুনাম বাড়ছে সাতক্ষীরার। যারাই বিশ্বের নানা প্রান্তে আম পছন্দ করেন সে সকল দেশে বিপণনের অনেক সুযোগ তৈরি হবে। 4000 কেজি হিমসাগর আম রপ্তানির মধ্য দিয়ে 2 দফায় সাতক্ষীরা থেকে 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে নাটোরে বাজারে উঠেছে সুমিষ্ট গোপালভোগ আম। বাগান থেকে নামিয়ে সরাসরি আনা হচ্ছে বিক্রির জন্য। বাগান মালিকদের দাবি, তীব্র খরায় এবারের আমের ফলন যেমন কম হয়েছে, তেমনি গত বছরের চেয়ে দামও কমেছে। জেলা প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। চলতি বছর নাটোর জেলায় 5,857 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার 80 থেকে 85,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। বিভিন্ন জাতের আমের মধ্যে শুক্রবার থেকে নামানো শুরু হয়েছে গোপালভোগ। বাগান মালিকদের দাবি, অনাবৃষ্টির হানার পর এবার দামও কম পাচ্ছেন তারা। 3 থেকে 4,000 টাকা গাছ প্রতি খরচ হয়েছে। এখন এই আম বিক্রি করলে হয়তো আমার 3 থেকে 4,000 টাকা গাছ প্রতি থাকতে পারে। 5-8 টাকার আম বেচনো দেশে 3,3200 টাকা খরচ। কিছু গাছে আছে লস হচ্ছে। বাইরের জেলার ব্যবসায়ীরা এখনো আম কিনতে না আসায় দাম কিছুটা কম রয়েছে বলে জানান পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। যে গাছে 10 মণ আম হয়তো ওই গাছে 6 মণ 7 মণ এরকম আম হচ্ছে। এর চেয়ে যদি বাজার কম হয় তাহলে আমাদের লোকসানের সম্মুখীন হতে হবে। শীঘ্রই বাইরের পাটিপত্র আসবে এবং আমরা আমের ন্যায্য মূল্য পাবো। বর্তমান আবহাওয়াকে আমের উপযোগী বলে মন্তব্য করে কৃষি বিভাগ বলছে, ঝড় ও শিলাবৃষ্টি না থাকায় আমের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে 7টি উপজেলায় নজরদারির কথা জানায় জেলা প্রশাসন। এখন যে হালকা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আমের সাইজ মানে আবার পূর্বের মতো ফিরে আসবে। ক্ষতিকর রাসায়নিক না মিশে, সেজন্য আমরা ইতিমধ্যে গত 3 মে আমরা ব্যবসায়ী এবং কৃষকদের নিয়ে আমরা সভা করেছি। নাটোরে উৎপাদিত 13 জাতের আম বাজারে সরবরাহ করার জন্য 21 মে থেকে 15 জুলাই পর্যন্ত ভিন্ন ভিন্ন দিন নির্ধারণ করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসের মধ্যেই ভাসানচরে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। এখানে রোহিঙ্গাদের কেনাকাটার জন্য যেমন সাধারণ দোকান ও কাঁচা বাজার গড়ে তোলা হয়েছে, তেমনি গড়ে উঠেছে আধুনিক সুপার শপ, যেখানে মিলছে জীবন ধারণের সব উপকরণ। মাসে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে এইসব ব্যবসা প্রতিষ্ঠানে। ভাসানচর ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ভাসানচরের ওয়ার হাউস পেরিয়ে মূল ক্লাস্টারমুখী হতে চোখে পড়বে বিশাল আকৃতির সুপার শপের। কি নেই ভাসানচরের একমাত্র এই সুপার শপে? আধুনিক সব পোশাক থেকে শুরু করে হাঁড়ি পাতিল, এমনকি প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সব উপকরণ সহজে মিলছে এখানে। সকাল না হতে রোহিঙ্গা নারীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসছে এই সুপার শপে। আমাদের দোকানে কিন্তু সরকারি লোকজন, এনজিওর লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন আসে। এরা সবাই আমাদের দোকানে কিনে। আমার দোকানে প্রায় প্রতিদিন 70-80 হাজার 1 লাখ টাকা বিক্রি হয়।
আর ক্লাস্টারের শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা মার্কেট। সুপার শপের বিক্রেতা বাংলাদেশি হলো এই মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ই রোহিঙ্গা, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্তত 350 দোকান রয়েছে। তার পাশেই নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নিউ মার্কেটের আদলে তৈরি করা হয়েছে আধুনিক কাঁচা বাজার। মাছ, মাংস, শাকসবজি সবকিছুই পাওয়া যায় এই বাজারে। বাংলাদেশে আনি নোয়াখালী অকলে বেছে দিন তরকারি আলুগুলা বেছে, বাইন বেছে, মূলা বেছে। ইনশাল্লাহ আর কিছু নিজেরাই সবজি বাগান করে একটু কিছু আর বাহ্যিক চাহিদা পূরণ করে। ভাষাঞ্চলে বর্তমানে 18,500 রোহিঙ্গার পাশাপাশি তাদের তদারকিতে কর্মরত রয়েছেন 1,500-এর বেশি নিরাপত্তা কর্মী, সরকারি কর্মচারী ও এনজিও কর্মকর্তা। যে মালামালগুলি আসছে তার গুণগত মানটা নিশ্চিতকরণ, যে মূল্যটা তারা ধরছে সেটাকে নির্ধারণ করে দেওয়া বা মূল্যটাকে যাচাই করে বাজারে ডিসপ্লে করে দেওয়া, এই সব কিছু পরিচালনার ফলে বাজারটা খুব সুন্দরভাবে চলছে বলে আমি মনে করি। গত বছরের ডিসেম্বর থেকে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের দিয়ে মানব বসতি স্থাপনের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে এখানে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করবে বাংলাদেশ সরকার। কি নেই এই ভাষাঞ্চলে জীবনধারণের উপযোগী সব কিছু সহজে মিলছে এখানে। হয়তোবা চট্টগ্রাম কিংবা নোয়াখালী থেকে ঘুরপথে এসব মালামাল আনা হয়, তারপরও সহজে পৌঁছে যাচ্ছে এই ভাষাঞ্চলের বাসিন্দা রোহিঙ্গাদের হাতে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। নওগাঁর প্রান্তিক হাটগুলোতে নতুন ধানের সরবরাহ বেড়েছে। এতে মন প্রতি 80 থেকে 100 টাকা কম দরে ধান কিনছেন মিলাররা। চাষিরা বলছেন ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর মহাদেবপুর সরস্বতীপুর হাটে ভোর থেকে বিক্রির জন্য ধান নিয়ে আসছেন স্থানীয় চাষিরা। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে সরবরাহ, এতে ধানের দর কমে যাওয়ায় হতাশ চাষিরা। ধানের আমদানি বেশির কারণে ধানের দাম একটু কম। এর আগে বাজার ছিল 1000, 1050 এরকম, আজকে বাজার কম। প্রান্তিক এসব হাটে 4 থেকে 5,000 মন ধান বেচা কিনা হয়। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের খেয়াল খুশিতে ধানের বাজার ওঠানামা করায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি চান তারা। ঈদের আগে সরবরাহ যা ছিল তার চেয়ে বাড়ছে, প্রতি হাটেই আমদানিটা বাড়ছে, কারণ কৃষকের তো টাকা দরকার। গত 28 এপ্রিল সরকার আনুষ্ঠানিকভাবে ধান কেনা শুরু করে। এরপরই এসব হাটে মন প্রতি 80 থেকে 100 টাকা বেড়ে যায় ধানের দর, কিন্তু ঈদের পর থেকেই এ দর নামতে থাকে। বর্তমান যে বাজারটা আছে এই বাজারটা স্থিতিশীল থাকলে কিন্তু কৃষকরা অনেকটাই খুশি হবে। কৃষি বিভাগ জানায় জেলায় 1,88,000 হেক্টর জমি থেকে চলতি মৌসুমে 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও মানিকগঞ্জে মৌসুমি সব ফলের দাম বেশ চড়া। পুলিশের চাঁদাবাজি আর হয়রানির কারণে আড়তে আসতে আসতে দাম কয়েক গুণ বেড়ে যায় বলে দাবি কৃষক ও পাইকারদের। এদিকে জেলার সবচেয়ে বড় ফলের আড়ত হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা। এতে নানা ভোগান্তিতে লেনদেন করতে হয় ব্যবসায়ীদের। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি এ ফল ট্রাকে ট্রাকে নিয়ে মানিকগঞ্জের বার্ডবাউর ফলের আড়তে আসেন জেলাসহ দূর দূরান্তের পাইকার ও চাষিরা। এসব ফলের মধ্যে রয়েছে মাদ্রাসি, বোম্বাই লিচু, হিমসাগর, ল্যাংড়া, গুটি সহ জেলার বিভিন্ন ধরনের আম। এছাড়াও জলডুবি আনারস, বাংলালিং জাতের তরমুজ ও বাঙ্গির সরবরাহ বেশি। আমরা উতুলি থেকে আসছি, এখান থেকে বিভিন্ন ধরনের ফল কিনি, আম কিনি, লেচু কিনি, তরমুজ কিনি। লেচু কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করি। সরবরাহ ভালো থাকায় লাভবান হচ্ছেন আড়তদাররাও। পর্যাপ্ত পরিমাণ ফল আমদানি আছে আর দামও কম, দামও বেশি না। পাইকারদের দাবি, পথে পথে পুলিশের চাঁদাবাজি আর হয়রানির কারণে এসব আড়তে আসতে আসতেই দাম বেড়ে যায় কয়েক গুণ। আম বিক্রি হয়েছে এখানে 20 টাকা 25 টাকা কেজি, কিন্তু আমাদের তো খরচা বেশি। রাস্তাঘাটে আমাদের চাঁদা দিতে দিতে আমাদের আমের ব্যবসাটা শেষ হয়ে যাচ্ছে। জেলার সবচেয়ে বড় ফলের আড়ত হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা। এতে নানা ভোগান্তিতে লেনদেন করতে হয় আড়তদারদের। সব ফল মিলিয়ে প্রায় 1 কোটি টাকার বা 80-90 লাখ টাকার মাল বেচা বিক্রি হয়। আমাদের এখানে কোনো ব্যাংক নাই, এজেন্ট ব্যাংক নাই। আমাদের এখানে যে একটা এজেন্ট ব্যাংক হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে আর কি। প্রতিদিন এই আড়তে অর্ধশতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার ফল বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।
বিশ্বব্যাপী করোনা মহামারীতে দেখা দিচ্ছে খাদ্য ঘাটতির শঙ্কা। এ অবস্থায় দেশে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে এবারও কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়া সহ নানা পরিকল্পনার কথা জানালেন কৃষিমন্ত্রী। বাজারে চালের দাম বেশি থাকায় এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসূন আশিসের রিপোর্ট। স্বাধীনতার পর 5 দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। এমনকি চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইউএসডি এর গ্রেইন অ্যান্ড ফিড আপডেট প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে গতবারের চেয়ে 10 লাখ টন কমে চালের উৎপাদন হবে 3 কোটি 48 লাখ টন। অপরদিকে 75 লাখ টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হবে মাত্র 12 লাখ টন। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে পর্যাপ্ত মজুত করতে হবে। সরকারকে সবসময় অ্যাডভান্স পারচেজ করে রাখতে হবে, যাতে স্টোরে 15 থেকে 18 লক্ষ টন তারা সরবরাহ করতে পারে না। সরকারের কাছে বিক্রি করতে গেলে মধ্যস্বত্ব চলে আসে, ইম্পোর্টের ব্যবস্থাটা করতে হবে। ট্যাক্স বসানো আছে, সেই ট্যাক্সটা উঠিয়ে দিলে ব্যক্তি খাত ভারত থেকে চাল নিয়ে আসে। তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মহামারী তো একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলেছে, সেটাকে আমরা মাথায় রেখে নানান পদক্ষেপ আমরা নিয়েছি। গত বছর 5,000 কোটি টাকা দিয়েছিল 4% সুদে, এটা মৎস্য পশুপালন এগুলো সহ। তারপরে আমরা 14,000-15,000 কোটি টাকা লোন দিই 8-9% সুদে, সেটাকে আমরা কমায় 4% করেছি। এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় $43 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাজে আন্তর্জাতিক বাজার থেকেও খাদ্য কেনা আমাদের কোনো সমস্যা হবে না। এদিকে গত বছর ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ায় এবার চাল ও গম সংগ্রহ বাড়াতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য সচিব। বন্যা বা ঘূর্ণিঝড় বড় কোনো বিপর্যয় না আসে তাহলে কোনো সমস্যা হবে না। 5 থেকে 6 লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করি। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে, জুন জুলাই এই সময় আমরা টেন্ডার করে ওই পরিমাণ আমরা কিনে ফেলতে পারবো। যারা আমাদেরকে আগে চাল দিবে তাদের কিন্তু আমরা প্রণোদনা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দিব। সরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে বিবেচনায় রাখার কথাও জানান তিনি। ইন্ডিয়া যেহেতু আরো প্রোডাকশনের সারপ্লাস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোভিডের লক্ষণ প্রকাশ এবং শ্বাসকষ্ট শুরুর পরও বাসায় থাকা বাড়াচ্ছে মৃত্যুহার। চিকিৎসকরা বলছেন বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় অর্ধেকের বেশি রোগী শেষ সময় হাসপাতালে আসছেন এবং এদের বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না। তাই 50 ঊর্ধ্ব এবং বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশের শুরুতেই হাসপাতালে নিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। তো কোভিড রোগীকে বাঁচানোর একমাত্র পরীক্ষিত পথ অক্সিজেন। রোগী ভেদে প্রতি মিনিটে 1 লিটার থেকে 80 লিটার পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় সরবরাহের মাধ্যমও। শ্বাসকষ্ট শুরুর লক্ষণ বুঝতে না পারা এবং বুঝার পরেও বাসায় বসে অক্সিজেন গ্রহণের সিদ্ধান্তে প্রতিদিন ঝরছে অসংখ্য প্রাণ। 1 থেকে 5 লিটার পর্যন্ত ন্যাজাল ক্যানুলা দেওয়ার পরে তখন কিন্তু আর আপনি ন্যাজাল ক্যানুলা দিয়ে দিতে পারবেন না। তো এই জন্য তখন আপনাকে সুইচ করে ফেস মাস্কে আসতে হবে। তারপরে সেটা কাজ না করলে 10 থেকে 15 লিটার পর্যন্ত নন রিভিডার মাস্ক, যেটা রিজার্ভার ব্যাগ আছে, এটার মাধ্যমে দেওয়া যাবে। 15 লিটারের পরে তখন আপনাকে হাই ফ্লোতে যেতে হবে। তো হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কিন্তু তারপরে শুরু হয় আর কি। চিকিৎসকরা বলছেন শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া রোগীদের প্রায় অর্ধেকই নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে এসেছেন। শ্বাসকষ্টের সর্বোচ্চ ঝুঁকিতে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত 50 ঊর্ধ্বরা। মৃত্যু রোধে ঝুঁকিপূর্ণদের পরিবারেই নিবিড় পর্যবেক্ষণে রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আর কয়েকদিন থেকে অক্সিজেন লেভেল তো ভালোই আছে, কাল ক্ষেপণ করে রোগীটা কিন্তু মৃত্যুর দিকে পতিত হচ্ছে। কথা বলতে গিয়ে হাঁপায় ওঠা, হাঁটতে চলতে গেলে হাঁপায় ওঠা, অথবা এমন দুর্বল হয়ে যাওয়া যে দুর্বলতার কারণে উনি বিছানা থেকে উঠতে পারছেন না। এগুলোও কিন্তু সিভিয়ারিটি শুরু হওয়ার আগের ধাপ। জ্বর যদি আপনার 5 দিন 6 দিন ক্রমাগত চলে এবং বাড়তে থাকে, আরেকটা হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন যদি দেখে যে না প্রায় সময় দিনের মধ্যে 92 তার নিচে থাকতেছে, তখন তাকে আসলে হাসপাতালে যেতে হবে। তবে শুধু অক্সিজেনের প্রবাহ বাড়িয়েই রোগীকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। তাই বাইপ্যাপ সিপ্যাপের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে কম অক্সিজেন প্রবাহের মধ্য দিয়ে কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। 10 লিটার অক্সিজেন অথবা 50 লিটার অক্সিজেন কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। সেই অক্সিজেন পরিমাণ বাড়ানোর জন্য টিপ্যাপ, বাইপ্যাপ মেশিন এগুলোই কাজ করতে পারে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমাতে স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ নানা ধরনের ওষুধ ব্যবহার করা হয় হাসপাতালে। তাই বাসায় একটি সিলিন্ডার মজুত রেখে নিশ্চিন্তে থাকার পরিণতি আত্মহননের শামিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ
ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রায় প্রতারণার শিকার হচ্ছেন। সময় সংবাদের কাছে এমন অভিযোগ করেছে বেশ কয়েকজন ভুক্তভোগী। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। উন্নত জীবন গড়ার স্বপ্নে অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছেন বেশিরভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী। আমার পাসপোর্টটাতে বিজনেস পাসপোর্ট করে দিবে বলে সে আমার থেকে এবং আমার এলাকার যে 4টা ছেলে আছে তাদের থেকে টোটালি 6 থেকে 7 লাখ টাকা নিয়েছে, যেটা ব্যাংকের মাধ্যমে। কাজ দেয় নাই, ও আমাদেরকে 2 মাসের মতন নির্ভর রেখেছে, খাওয়া দাওয়া দেয় নাই ঠিক মতন, কাজ কামও দেয় নাই। কাজ দেবে বলে কাজ দেয় না, ব্যাগ ট্যাগ রেখে দিছে, আমাদের রুম থেকে বাইর করে দিছে, আমরা রাস্তায় ঘুরছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সি প্রতিষ্ঠান এবং দালাল চক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। শুধু কারো কথা শুনে সে চলে আসতেছে ভিজিট ভিসায়, এসে এখানে সেখানে ঘুরতেছেন চাকরির জন্য। দেখা গেছে তাদের অনেক বৈরিতার পরিবেশে পড়তে হচ্ছে, তারা ভাষা জানে না, কাজ জানে না। ভ্রমণ ভিসায় অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরতে রাজি হন না। আর এই সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালাল চক্র। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনার কারণে সৌদি সরকারের নতুন নিয়মের কারণে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকা থেকে সৌদি গিয়ে নিজ খরচে 7 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এতে হোটেল বুকিংয়ে অতিরিক্ত অর্থ খরচ হওয়ায় বিপাকে প্রবাসীরা। বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার দাবি করেছেন তারা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট হোটেলের বুকিং ও ইন্স্যুরেন্স ছাড়া বোর্ডিং পাস পাওয়া যাচ্ছে না কিছুতেই। যারা করোনার ভ্যাকসিন নেননি তারা সৌদি আরবে প্রবেশ করলে 7 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর হোটেলের ব্যয়ও বহন করতে হবে যাত্রীকেই। এমন পরিস্থিতিতে গেল 20 মে হতে 24 মে পর্যন্ত বিমানের সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দেশটিতে যেতে এবং সেখান থেকে আসতে চাওয়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় কোয়ারেন্টাইনের বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়েছেন অনেকে। বাংলাদেশ থেকে হোটেল বুকিং দেওয়া যাত্রীরা বলছেন ঢাকায় অনেক ভোগান্তির পাশাপাশি বেশি টাকা দিয়ে হোটেল বুকিং দিতে হচ্ছে। বাংলাদেশে একবার সোনারগাঁ, একবার এয়ারপোর্ট, আজকে গত 2 দিন ধরে আমাদেরকে এই বিড়ম্বনা চলছে। অনেক টাকা খরচ করে অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে আইছি, টাকা অনেক দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে, প্রায় আমার 1.5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। সৌদিতে থাকা স্থানীয় প্রবাসীরা বলছেন ঢাকা থেকে আসা যাত্রীদের আত্মীয় স্বজন চাইলে জেদ্দা বিমানবন্দরের টার্মিনাল 1 সৌদি এয়ারলাইন্সের টিকেটিং অফিস থেকেও সৌদি সরকার ঘোষিত কোয়ারেন্টাইন হোটেলে বুকিং দিতে পারছেন, যা বাংলাদেশের তুলনায় খরচ অনেক কম। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। খবর, পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটার রেল লাইন কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরে। তাই লকডাউনেও কাজ চলছে পুরোদমে। রেল লিঙ্ক প্রকল্পের মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জেনিফার, এই যে পদ্মা সেতুর পাশাপাশি কিন্তু পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজও পুরোদমে এগিয়ে চলছে। আপনারা দেখছেন যে পেছনে, আমি যদি একটু দেখাতে চাই, যে রেল লিঙ্কের যেখানে এসে মা প্রান্তের রেল এসে থামবে সেই ইন্ডিং পয়েন্টের কাছাকাছি অবস্থানে কিন্তু এখন স্লিপার বসানো থেকে শুরু করে এই যে আপনারা দেখছেন যে পদ্মা সেতুর যে ভায়াডাক্টের সঙ্গে মিলিয়ে এই রেলওয়ে ভায়াডাক্ট যেটি, সেটি কিন্তু এসে নেমেছে একেবারে পদ্মা সেতু থেকে অনেকটা দূরেই। তো এই যে ইন্ডিং পয়েন্ট, সেখানে কিন্তু এখন আমরা দেখছি যে সেখানে স্লিপার বসানো সহ নানা রকম প্রক্রিয়া তারা কাজ করছেন এবং চীনা যে ঠিকাদার, সেই ঠিকাদারের নিয়ন্ত্রণে কিন্তু কাজটি হচ্ছে। এবং এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক, তিনি আমাদেরকে জানিয়েছেন
যে পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই কিন্তু এই রেল চালু হবে এবং সেটি কিন্তু ফরিদপুরে ভাঙা থেকে এই মাও পর্যন্ত চলবে। তবে এই প্রকল্প যে একেবারে যশোর থেকে ঢাকা সেটি কিন্তু তাদের সম্পন্ন হবে 2024 সাল নাগাদ এবং এই পর্যন্ত যে ভাঙা থেকে মা পর্যন্ত যে 26 কিলোমিটার এবং সেতুর মাঝখানে যে 6.15 কিলোমিটার সব মিলিয়ে প্রায় 32 কিলোমিটারের কাজ কর্মযোগ্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখানে তারা বলছেন যে তাদের কাজের অগ্রগতি 66% এবং তারা এই অবকাঠামো যে কাজ সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসছেন এবং সেই এরপরে কিন্তু তাদের যে ফিনিশিং কাজগুলো আছে ট্রাক বসানোর যে প্রক্রিয়া সেটি তারা জুন থেকে শুরু করে দিবেন এবং তারা বলতে চাচ্ছেন যে চলতি বছরের ডিসেম্বরে কাজের অনেক অগ্রগতি হয়ে যাবে এবং আগামী বছরের অর্থাৎ 2022 সালের জুনে যে পদ্মা সেতু চালু হওয়ার কথা রয়েছে তার আগেই এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে কোভিড এর যে লকডাউন চলছে তার মধ্যে কিন্তু তারা পুরো প্রকল্পে প্রায় 5000-এর বেশি শ্রমিক কাজ করছেন এবং এই ভাঙা থেকে যে মা পর্যন্ত সেখানে প্রায় 1200-র মতো শ্রমিক কাজ করছেন এবং সেখানে কিন্তু চীনা প্রকৌশলী রয়েছেন, চীনা অনেক বিশেষজ্ঞরা রয়েছেন এবং দেশীয় প্রকৌশলীরাও এখানে কিন্তু হরদম তারা কাজ করছেন এবং আজকে আমরা এই ভোরবেলা এসে যেটি দেখেছি যে সকাল 7টা থেকে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়ে গেছে এবং কাজ বিভক্ত করবার জন্য যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো তারা বিভিন্নভাবে তাদেরকে হস্তান্তর করে কাজের জায়গায় পাঠাচ্ছেন এবং আপনারা জানেন যে এই পদ্মা সেতুর যে এই ভায়াডাক্ট সেখানে কিন্তু 14 এবং 15 নম্বর খুঁটির মধ্যে যে নকশার একটু পরিবর্তন এসেছিল সেখানে দুটি খুঁটি অপসারণ করে নতুন করে খুঁটি তৈরি করা হচ্ছে এবং সেখানে যে একটি স্পান প্রায় 100 মিটার দীর্ঘ সেটি কিন্তু চীনে তৈরি করবার জন্য তারা অর্ডার করেছেন এবং সেই কাজটিও চলছে এবং তারা বলছেন যে এই চলতি বছরের আগে সেটি এখানে এসে পৌঁছাবে এবং তারা সেই কাজটিও এই বছরে সম্পন্ন করতে পারবেন এবং একইভাবে কিন্তু জাজিরা প্রান্তের যে কাজ পদ্মা সেতুর যে রেল লিঙ্কের কাজ সেটিও কিন্তু দ্রুত এগিয়ে চলছে এবং পদ্মা সেতুর যে রেল লিঙ্ক প্রকল্পের যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে এইসব প্রকল্পগুলোকে সম্পন্ন করবার জন্য এবং যথাসময়ে শেষ করার জন্য কিন্তু অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। তো এই ছিল পদ্মা সেতুর রেল লিঙ্কের সর্বশেষ। জেনিফার, মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ক্রিকেটের খবর, নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন না করতে অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গেল 5 বছর ধরে যেভাবে ব্যাট করছেন সেভাবেই খেলতে চান তামিম। অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও লঙ্কানদের বিপক্ষে সতীর্থদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে খেলার তাগিদ তার। 3 নম্বরে ব্যাটিংয়ে ফিরেছেন সাকিব আল হাসান। সঙ্গে তামিমের প্রত্যাশা আইপিএলের মতো এই সিরিজেও ভালো করবেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সুপার লিগ মাথায় রেখে এই সিরিজ থেকে সর্বোচ্চ পয়েন্ট আদায়ের লক্ষ্য স্বাগতিকদের। চূড়ান্ত দল ঘোষণার পর ঐচ্ছিক অনুশীলন। কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গী মূল দলের মুশফিক সাকিব ও স্ট্যান্ড বাই থাকা তাইজুল ইসলাম। লঙ্কা সিরিজে পুরনো ভূমিকায় ফিরছেন সাকিব আল হাসান। নাজবুল শান্ত বাদ পড়ায় তিনি খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের অভাবনীয় পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, তবে সেখানে লাগাম টানার তাগিদ অধিনায়ক তামিমের। যদি ওই ধরনের পারফরমেন্স না হয় এখানে কোনো কিছু টেনশনের ব্যাপার নাই, কিছু নাই। উই অল নো হাউ গুড ইজ হি। অ্যাট নাম্বার 3 হ্যাজ ডান ওয়েল। আমি আশা করি যে he'll keep up the good work, বাট এটাও সাথে মনে রাখতে হবে যে যদি খালি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন যে ওই 600টা রান ওইভাবেই প্রত্যেকটা বার হবে, বাট এভাবে করে আসলে ক্রিকেটটা একটু ডিফিকাল্ট। অনেকদিন ধরেই প্রশ্ন আছে তামিমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে টেস্টে ছিলেন আগ্রাসী, ওয়ানডেতে চিত্রটা ভিন্ন। শেষ 6 ওয়ানডেতে 41.66 গড়ে করেছেন 250 রান, যেখানে স্ট্রাইক রেট মাত্র 63। এ নিয়ে প্রশ্ন উঠতেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিমের মারকুটে জবাব। আমি কোন অ্যাপ্রোচে খেলবো, আমি যে অ্যাপ্রোচে খেলে আসতেছি লাস্ট 4-5 বছর ধরে আমি ওই অ্যাপ্রোচেই খেলতে থাকবো, বিকজ আই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। আর এটা নিয়ে আসলে আমার
ফিউচারে আর কোনো কিছু বলার নাই। সো I have spoken enough about it and I request you all not to ask me this question in the future. আইপিএল মাতিয়ে এসেছেন মুস্তাফিজ। তামিমের চাওয়া শ্রীলঙ্কার বিপক্ষেও ফিজের সেই নৈপুণ্যের পুনরাবৃত্তি। তবে অধিনায়ক তাকিয়ে লিটন সৌম্যর ব্যাটের দিকেও। যে ধরনের বোলিং সে করেছে আইপিএল এ, it was pleasing to see। আমরা সবাই চাই যে ওই লেভেলের বোলিং ও সবসময় করুক। সো আই হোপ he'll continue to do that for বাংলাদেশ। সবাই একটা জিনিস জানি যে how good লিটন দাস is or how good সৌম্য সরকার is, বাট হ্যাঁ, যদি এরকম ধরনের একটা বড় পারফরমেন্স ওদের থেকে এই সিরিজে আমরা পাই, তাহলে the life will become very easy। ওয়ানডে সুপার লিগের কথা মাথায় রেখে সিরিজ থেকে সর্বোচ্চ পয়েন্ট আদায় করে নিতে চান বাংলাদেশ দলপতি। খুব বেশি হোম সিরিজ খেলবো না ওডিআইতে, তাহলে আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের খবর। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর পাড়ের তরাঘাটের দেশীয় মাছের আড়তে বেড়েছে সরবরাহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, তো আসলে মানিকগঞ্জের যে আসলে সবচাইতে বড় যে আড়তটি রয়েছে সেটা হচ্ছে ঢাকার মহাসড়কের এবং কালীগঙ্গা নদীর পাড়ের এইটা তরা আড়ত। এই তরা আড়তটি কিন্তু দেশীয় যে মাছ, যে পদ্মা, যমুনা, ইসামতি, বুড়িগঙ্গা, যে মানিকগঞ্জের যে নদীগুলো রয়েছে সেই নদীর মাছই কিন্তু এখানে বেশি ওঠে এবং আনাগুনা থাকে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু শুধু পাইকার না, সাধারণ যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু এই বাজার থেকে ক্রয় করে থাকে বিভিন্ন উৎসবে। সেক্ষেত্রে আজকে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু আসলে দেশীয় মাছের সংখ্যাটা কিন্তু একটু কমই রয়েছে, তবে দামটাও কম রয়েছে। সংখ্যা কম থাকার কারণে দামটাও কম রয়েছে। এরকমই যে এখানে বেশ বোয়াল দেখেছি আমি, বোয়াল, আইট, শোল, কই, কাতল, রুই এবং গুলশা মাছ। এই মাছগুলো কিন্তু আসলে একদম দেশীয় মাছ এবং সুস্বাদু টাটকা মাছ। সেক্ষেত্রে কিন্তু দামটা আসলে যারা এখানকার জেলে রয়েছে, জেলেদের সাথে আমি কথা বলেছি, জেলেরা বলেছে যে আসলে পানি কমে আসা মাছটাও কম ধরা পড়ছে এবং সেই ক্ষেত্রে পাইকার না আসায় তারা কিন্তু আসলে দামটা কম পাচ্ছে বলে আমাকে জানিয়েছে। এই ক্ষেত্রে এখন যে দামটি রয়েছে যদি আপনাকে জানাই, সেটা হচ্ছে বোয়াল যাচ্ছে এখানে 600 থেকে 700 টাকা কেজি, প্রতিটা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে যেহেতু হাট ডাকে বা বিক্রি হয়, সেই ক্ষেত্রে এখন কেজিতে আমি বলছি আইর মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি, শোল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি, কই বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি, কাতল বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি, রুই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি, গুলশা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। তো পাইকাররা আসলে বলছে যে এই ক্ষেত্রে যে আসলে রয়েছে যে লকডাউন রয়েছে, লকডাউনের কারণে কিন্তু আসলে পাইকারটা খুব কম আসছে এবং পাইকার কম আসাতে কিন্তু এইটা যারা জেলে রয়েছে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে বা কম দাম পাচ্ছে বলে আমাকে জানিয়েছে। তবে এই মৌসুমে এখানে শুধু আসলে মুক্ত জলাশয়ের পাশাপাশি যে মানিকগঞ্জের ভাষায় যে ডাঙ্গা বা যে ছোট ছোট পুকুর বা মাঠে চকে যে পুকুর রয়েছে সেইটা মাছও কিন্তু এখানে দেখা গিয়েছে। সেই মাছের দরটিও কিন্তু আসলে তারা বলছে কম রয়েছে। আর সব কিছু মিলে আসলে এই ঢাকার মহাসড়কের একদম পাশে এই তরা বৃহৎ যে বড় আড়তটি, এই আড়তে কিন্তু আসলে এখন 70 থেকে 80 লাখ টাকার আসলে দেশীয় মাছ বেচা কিনা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ক্রিকেটের খবর। টি-20 টেস্টের পর এবার ওয়ানডেতেও অভিষেকের অপেক্ষায় তরুণ পেসার শরীফুল ইসলাম আছেন লঙ্কানদের বিপক্ষে বিসিবি ঘোষিত 15 জনের স্কোয়াডে। শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিকদের ফেভারিট মানলেও সিরিজটি হাড্ডাহাড্ডি হবে বলেই বিশ্বাস তার। ম্যাচের সুযোগ পেলে উইকেটের ধরন নিয়ে না ভেবে ফ্ল্যাট পিচেও নিজের মুনশিয়ানা প্রমাণের প্রতিশ্রুতি শরীফুলের।
কোনো স্বপ্ন নয়, 2021 সাল যেন দুহাত ভরে দিয়েছে পেসার শরীফুলকে। টি-20তে অভিষেকের পর লঙ্কার মাটিতে আভিজাত্যের সাদা পোশাকে অভিষেক। সেই শরীফুল এবার ডেবুর অপেক্ষায় ওয়ানডে ফরম্যাটেও। প্রতিপক্ষ চেনা দল শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে মাঠ ও মাঠের বাইরে যাদের অবস্থাটা বেশ লেজে গোবরে, তাই তো হোম কন্ডিশনের সিরিজে টাইগারদেরই এগিয়ে রাখছেন তরুণ শরীফুল। তবে অতিথি দল যে বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেদিনী তাও জানা তার। তাই তো সতীর্থের জন্য বার্তাটা স্পষ্ট। টেস্টে আর ওয়ানডে পুরো আলাদা খেলা, তো তাদেরকে টেস্টে দেখছি একরকম, এখন ওয়ানডেতেও আরেকরকম দেখতে পারবো। তো মনে হয় না যে খুব সহজ হবে, একটু কঠিন হবে তাদেরকে বিট করা। বাট আমাদের যেহেতু হোমে খেলা, তো ইনশাল্লাহ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। তবে সেখানে আছে আশার আলো, তার নাম টাইগারদের পেস ইউনিট। সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন যারা। ইনজুরিতে রুবেল আর হাসান মাহমুদ ছিটকে যাওয়ায় এবার সে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে চান শরীফুল। রুবেল ভাই এবং হাসান মাহমুদ ইনজুরি, আমাদের ফিট থেকে খেলতে হবে, কারণ বাইরে আর কোনো পেস বোলার নাই। আমরা যতগুলো ঘরোয়া টুর্নামেন্ট খেলছি, তো ভালো পেসাররা ভালো পারফর্ম করছে। চেষ্টা করব যে এখন কামব্যাক করে বেস্ট পারফর্ম করা। তো আমাদের পেস অ্যাটাকের উপর একটা নির্ভর থাকবে যে তাদেরকে পেস অ্যাটাক দিয়ে কিছুটা ঘায়াল করা। এই সিরিজেও হয়তো চেনা টোটকা ফ্ল্যাট উইকেটেই লঙ্কা পথের পরিকল্পনা তামিমদের, যা আরও চ্যালেঞ্জিং হবে পেসারদের। শরীফুল বলছেন কিভাবে এই কন্ডিশনে আগ্রাসী ক্রিকেট খেলতে হয় তালিম নিয়েছেন তারও। আমাদের এখন ফোকাস হলো প্র্যাকটিসে, আর গেমের আগে তখন গেমে ফোকাস। চ্যালেঞ্জ থাকতে পারে, যেমন স্লো উইকেট হলেও স্পিনাররা একটু বেশি খেলতে পারে, তো তবুও ফাস্ট বোলাররা স্লো উইকেটে ভালো পারফর্ম করে। তো ইনশাল্লাহ আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা শরীফুল লিস্ট এ ক্রিকেটে এ পর্যন্ত 27 ম্যাচে নিয়েছেন 47 উইকেট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের খবর। উৎপাদন খরচের চেয়ে মন প্রতি 300 টাকা পর্যন্ত লাভে ধান বিক্রি করতে পারছেন নাটোরের কৃষকরা। প্রথমবারের মতো বেশি লাভ পেয়ে খুশি চাষিরা। এ বিষয়ে জানাতে নলডাঙ্গা ধানের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি বলছি, গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানে 20 থেকে 40 টাকা পর্যন্ত নাটোর জেলায় বেড়েছে। তবে আরেকটি বিষয় বলতে পারি, এইবারই সর্বপ্রথম নাটোর জেলার সর্বপ্রথম এবার নাটোরের কৃষকরা দাম পেয়েছেন। সে দামে কিন্তু খুশি এবার কৃষকরা। এর আগে কৃষকদের তেমন দাম পাননি বলে কৃষকরা যেটি জানিয়েছেন, বিশেষ করে নাটোর জেলা কৃষি বিভাগ থেকে যেটি বলা হয়েছে, প্রতি বিঘায় কিন্তু প্রতি 3 বিঘায় কিন্তু খরচ হয়েছে প্রায় 54,865 টাকা, এবং এই বিঘা প্রতি যে ধানগুলো উৎপাদন হয়েছে কৃষি বিভাগের 70 থেকে 80 মনের মধ্যে প্রকারভেদে ধান উৎপাদন হয়েছে। আর বর্তমান বাজার যেটি বলতে পারি, আজকে নাটোরের এই নলডাঙ্গা বাজারে সকাল থেকে 950 টাকা মোটা ধান এবং চিকন ধান, যেটি সেই চিকন ধানটি কিন্তু যাচ্ছে 1100 থেকে 1150 টাকার মধ্যে। তবে আমি সকালবেলা সেই কৃষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কিন্তু এবার সন্তুষ্ট এই ধানের দাম নিয়ে। বিশেষ করে দীর্ঘদিন পর তারা কিন্তু লাভের মুখ দেখেছে। গত বড় মৌসুমে এই ধানের দাম কম পেয়েছেন, এবং এই ধানের কম দাম পাওয়ার কারণে কিন্তু এবার কৃষি বিভাগ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 59,500 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেটি কিন্তু কৃষি বিভাগ পূরণ করতে পারেনি। তবে আমন মৌসুম থেকে ধানগুলো দাম বাড়া শুরু হয়েছে, এবং এই এক সপ্তাহের ব্যবধানের যে ধানের দাম বৃদ্ধি হিসাবে ব্যবসায়ীরা বলছেন, কৃষকরা অতিরিক্ত লাভের আশায়, বড় কৃষকরা বিশেষ করে এই নলডাঙ্গা যে হালতি বিল রয়েছে, এই বিলের কৃষকরা অতিরিক্ত লাভের আশায় তারা কিন্তু ধান স্টক করছেন, এবং এই স্টক করার কারণে সরবরাহ কিন্তু কমে গেছে। এই সরবরাহ কমার কারণে দাম বৃদ্ধি হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। বিশেষ করে যেটি আমি বলতে পারি, নাটোর জেলার সিংড়ার পরে নলডাঙ্গা উপজেলার ধান উৎপাদন করে থাকেন কৃষকরা। এখানে বড় ধরনের যে বিল রয়েছে হালতি বিল, এই হালতি বিলে একমাত্র
উপরে নির্ভরশীল এখানকার কৃষকরা। এই ইরিতে এবার দাম পেয়ে কিন্তু তারা খুশি। কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু এই দাম প্রতি বছর যেন পান এবং সেই বিষয়ে কৃষকদের যেন দামের নিশ্চয়তা দেওয়া হয়, সে বিষয়টি সরকারের কাছে কৃষকরা নিশ্চয়তা চাচ্ছেন, তাহলে কিন্তু ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে যে বিষয়টি কৃষি বিভাগ বলছে যে সরকার এবার 27 টাকা কেজি ধান এবং কেনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোরে 6000 মেট্রিক টন এবং সারা দেশে যে 27 টাকা কেজিতে সরকার ধান কিনছে, এই ধান কেনার প্রেক্ষিতে কিন্তু এই ধানের দাম অতিরিক্ত দাম রয়েছে। তবে যে বিষয়টি বলা যেতে পারে, এই বর্তমানে যে বড় আমন মৌসুম থেকে যে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষকদের মধ্যে একটু স্বস্তি দেখা দিয়েছে এবং সব কৃষকরাই যেটি বলছেন তারা এই অব্যাহত থাকলে দামের নিশ্চয়তা পেলে তারা কিন্তু ধানের উৎপাদন বৃদ্ধি করবে। এছাড়া কিন্তু দাম যদি সামনের বার থেকে আবার কমে যায়, তারা কিন্তু ধান চাষে আগ্রহ হারাবে। এই ছিল আমার কাছে নাটোরের নলডাঙ্গা হাট থেকে ধানের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের খবর। একদিন বিরতির পর আবারও অনুশীলন করেছেন বিশ্বকাপ বাছাই ক্যাম্পে থাকা জাতীয় দলের ফুটবলাররা। প্রায় 2.5 ঘন্টার সেশনে নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন তারা। স্কোরিং দুর্বলতা কাটাতে পরিশ্রম করতে করতে গায়ের রঙই নাকি বদলে ফেলেছেন তরুণ ফরোয়ার্ড সুমন রেজা। কাতারে নিরপেক্ষ ভেন্যুতে 3 ম্যাচের একটিতে জিততে চায় সাদউদ্দিনরা। এদিকে বাতাসে গুঞ্জন, কাতার যাবার আগে নাকি সৌদি আরবে একটি ক্যাম্প করতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভুঁইয়ার এমন ফ্রি কিক প্র্যাকটিস, গোলপোস্টের নিচে ফিটনেস কোচ ইভান রাজলক। বিশ্বকাপ বাছাই পর্বে সল্ট লেকে জামালের এক ফ্রি কিকেই যে ভারতের সঙ্গে জয়ের স্বপ্ন দেখছিল লাল সবুজের প্রতিনিধিরা। স্কোরারদের গোল শূন্যতায় এমনই হাফ চান্সকে ফুল চান্স করেই যে জয় ছিনিয়ে আনতে হবে সাদউদ্দিনদের। একদিনের বিরতি কাটিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন বাংলাদেশ জীর্ণতা কাটিয়ে ওঠা চনমনে এক দল। বরাবরের মতো গা গরম করে নিয়ে ঘণ্টাখানেক হেড কোচ জেমিডের অধীনে চলল পাসিং ড্রিবলিং এর মহরত। এদিন বিশেষ কাজ করা হয় ফ্রি কিক আর গোলকিপিং নিয়ে। স্কোরিং নিয়ে ডিসেম্বরেও দলের ফুটবলারদের মধ্যে ছিল দুর্বলতা, তা কাটাতে পরিশ্রম করে নাকি গায়ের রঙই বদলে ফেলেছেন সুমন রেজা। পরিশ্রম করতেছি আমরা রোদের ভিতরে, যেমন হাতের এক অংশ ফর্সার এক অংশ কালো হয়ে গেছে, বাট চেহারাগুলো কালো হয়ে গেছে, বাট ইট ডাজন্ট ফ্যাক্ট। আমরা হার্ড ওয়ার্ক করতেছি টিমের রেজাল্টের জন্য। আমাদের গোল করতে হবে, গোল না করলে টিম জিততে পারবে না। আমাদের সুযোগ পেলে অবশ্যই গোল করতে হবে। ভারত এরই মধ্যে পৌঁছে গেছে কাতারে, আফগানিস্তান অনুশীলন করছে দুবাইয়ে। বাংলাদেশ কি পিছিয়ে গেল কাতারে না গিয়ে? কন্ডিশনে মানিয়ে নেওয়ার ঘাটতি পূরণ করতেই নাকি সৌদি আরবে ক্যাম্প করার কথা ভাবছে বাফুফে, যদিও সে সম্ভাবনা কম। দেশে যা প্রস্তুতি হচ্ছে তা দিয়েই ন্যূনতম একটি ম্যাচ জিততে চায় ফুটবলাররা। বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমরা জিততে চাই, ইন্ডিয়া এবং ওমানের সাথে, বাট এর ভিতরে একটা ড্র হলো বা একটা জয় হলো, তারপর আমরা হ্যাপি। বিশেষ করে এই দুইটা টিমের সাথে আমরা জিততে চাই। তো আমাদের প্লেয়ার যারা আছে ফিজিক্যাল দিক দিয়ে অনেক স্ট্রং, আমি এটা বিশ্বাস করি। আমাদের প্লেয়ার অনেক টাফ আর ফাইট করতে পছন্দ করে প্রত্যেকটা প্লেয়ার মাঠে এবং প্র্যাকটিসে। শেষ পর্যন্ত দেশের বাইরে ক্যাম্প করতে যেতে না পারলে ম্যাচের 4 দিন আগেই কাতারে পৌঁছবে বাংলাদেশ। এরপর নিতে হবে স্বল্প সময়ে কন্ডিশনে মানিয়ে নিয়ে ম্যাচ জয়ের চ্যালেঞ্জ। মেদিনায়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চোরবৃত্তি রোধে ব্রিটিশদের বানানো অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রোজিনার বিরুদ্ধে মামলা ভুলে ভরা, বলছেন আইনজ্ঞরা। খপ্পরে পড়ে উন্নত জীবনের স্বপ্নযাত্রা থামছেই না। ভূমধ্য সাগরে নৌকা ডুবে নিখোঁজ মাদারীপুরের সেন্টুর খোঁজ মেলেনি এখনো। অজানা শঙ্কায় বেশ কয়েকটি পরিবার। এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। ভালো দাম পাওয়ায় আশা, আর্থিক লাভের পাশাপাশি বাড়ছে সুনাম। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।